আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল তিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আর একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি হরর সায়েন্স ফিকশন। বইটির নাম হচ্ছে দ্য র্যাটস। লেখক জেমস হারবার্ট, অনুবাদ লুৎফুল কায়সার, প্রথম প্রকাশ ডিসেম্বর 2023, প্রকাশনী অনির্বাণ প্রকাশনী, প্রচ্ছদ পরাগওয়াহী, পৃষ্ঠা সংখ্যা 208, মুদ্রিত মূল্য 400 টাকা, আর জনরা হচ্ছে হরর সায়েন্স ফিকশন। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। মহাপ্রলয় নেমে এসেছে লন্ডন শহরের ওপর। একদল রাক্ষসী ইঁদুরের উৎপাতে মানুষের বেঁচে থাকাই দায় হয়ে উঠেছে। বাচ্চা, বুড়ো, শিশু কারোই রেহাই নেই ওদের কবল থেকে। পশু পাখিদেরও তারা খেয়ে ফেলছে। কামড় খেয়ে পালিয়ে বাঁচলেও নিস্তার নেই। একদিনের মধ্যে বিচিত্র এক অসুখে মারা যায় মানুষ। কি হবে এখন? অনেকটাই অসহায় পড়ল স্বাস্থ্য বিভাগ। কোথা থেকে এসেছে এই ইঁদুরেরা? হ্যারিস একজন স্কুল শিক্ষক। নির্ভেজাল জীবন ছিল তার, কিন্তু ইঁদুরের কামড়ে নিজের ছোট্ট এক ছাত্রের মৃত্যু আর তাকে শান্ত থাকতে দিল না। সেও ঠিক করলো ইঁদুরদের শেষ দেখেই ছাড়বে। একদিকে মানুষ, আরেকদিকে একদল হিংস্র ইঁদুর। কে জিতবে এই লড়াইয়ে? ড্রাকুলার সেই আতপাগলা রেনফিল্ডকে মনে আছে? কুয়াশার মধ্যে একদল ভয়ঙ্কর ইঁদুর দেখেছিল সে। জেমস হারবার্টের একদিন হুট করেই মনে হলো, ড্রাকুলার বদলে যদি এই ইঁদুরগুলোই ইংল্যান্ডের বুকে অভিশাপ হয়ে নেমে আসে, তাহলে কেমন হবে? ফলাফল এই উপন্যাসটি। সাদামাটা এক গল্প, কিন্তু এই গল্পের আড়ালে উঠে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কয়েক দশক ধরে ইউরোপের একটু একটু করে বদলে যাওয়ার কাহিনী। তো আমি রিভিউটি শুরু করছি। দ্য র্যাটস হলো ব্রিটিশ লেখক জেমস হারবার্টের প্রথম হরর উপন্যাস, যা 1974 সালে প্রকাশিত হয়। হরর সাহিত্যে এই উপন্যাসটি এক নতুন দিগন্ত উন্মোচন করে, যেখানে অতিপ্রাকৃত উপাদানের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সমালোচনা রয়েছে। উপন্যাসটি শুরুতে লন্ডনের একটি খাল পাড়ে এক মদ্য ভিক্ষুককে আক্রমণ করে বিশাল আকারের কালো ইঁদুর। তাও শুধু একটাই ইঁদুর না, পুরো ইঁদুরের দলই আক্রমণ করে থাকে, যেগুলো সাধারণ ইঁদুরের তুলনায় আকারে অনেক বড়। এই আক্রমণের পরে শহরের ইঁদুরের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায় এবং তারা মানুষের উপর আক্রমণ শুরু করে। কাহিনীর প্রধান চরিত্র হচ্ছেন হ্যারিস, যিনি একজন তরুণ আর্ট শিক্ষক। তিনি ইঁদুরের আক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এগিয়ে আসেন। উপন্যাসটি বিভিন্ন চরিত্রের মাধ্যমে ইঁদুরের আক্রমণের ভয়াবহতা এবং তার প্রভাব তুলে ধরে। দ্য র্যাটস শুধুমাত্র একটি হরর উপন্যাস নয়, বরং এটি সমাজের অবহেলিত অংশের প্রতি সরকারের উদাসীনতা এবং সামাজিক অব্যবস্থাপনার সমালোচনা। লেখক তার কঠিন শৈশবের অভিজ্ঞতা থেকে এই উপন্যাসটি লিখেছেন। উপন্যাসের মৌলিক পাপের ধারণা তুলে ধরা হয়েছে, যেখানে সমাজের অন্ধকার দিকগুলি প্রকাশিত হয়েছে। লেখকের লেখার ধরন সহজ এবং সরাসরি, যার কারণে পাঠক দ্রুত কাহিনীর মধ্যে ঢুকে যেতে পারে। উপন্যাসে সহিংসতা এবং রক্তাক্ত দৃশ্যের বর্ণনা রয়েছে, যেটা তখনকার ব্রিটিশ সাহিত্যে একটি নতুন মাত্রা যোগ করে। তার র্যাটস উপন্যাসটির পর লেখক আরও 3টি উপন্যাস লিখেন, যা এই সিরিজের অংশ ছিল। উপন্যাসগুলোর নাম হচ্ছে লায়ার, ডোমেইন এবং দ্য সিটি। দ্য র্যাটস উপন্যাস অবলম্বনে 1982 সালে ডেডলি আইস নামে একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল। দ্য র্যাটস একটি শক্তিশালী হরর উপন্যাস, যা শুধুমাত্র ভয়াবহতার বর্ণনা নয়, বরং সমাজের অন্ধকার দিকগুলোকে প্রকাশ করে। যারা হরর সাহিত্যে নতুন কিছু খুঁজছেন, তাদের জন্য এই বইটি অবশ্যই পড়া উচিত। হ্যাঁ, দ্য র্যাটস বইটি সেটা হচ্ছে একটু অন্য টাইপের কাহিনী। মানে শুধু যে হরর বা প্যারানর্মাল বা সায়েন্স ফিকশন সেটা না, আসলে এখানে কিন্তু মানে এই গল্পের হরর একটা উপাদানের পাশাপাশি সমাজের যে অবহেলিত একটা অংশ বা রাজনীতিক যে বা সামাজিক যে একটা আবহ ছিল, বা যে দূরপরিবর্তী সবলের যে একটা মানে অত্যাচার বা একটা যে সামাজিক অব্যবস্থাপনা, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু লন্ডনের অবস্থাটা খুব মানে একটু অন্যরকম হয়ে গেছিল। অ্যাকচুয়ালি লন্ডন কিন্তু মানে ইউরোপ কিন্তু আধিপত্য বিস্তার করেছিল। সবচেয়ে বেশি আধিপত্য কিন্তু মানে ইউরোপেরই ছিল, কারণ তারা কিন্তু অ্যাকচুয়ালি ইংল্যান্ড যেটা মানে তারা কিন্তু অনেক দেশ মানে শাসন করছিল। তারা অনেক, যেমন আমাদের মানে ভারতবর্ষ তো তারা শাসন করতোই তখন, এবং আরো অনেক কিছু ছিল। কিন্তু যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, তারপরে হলো কি, লন্ডনের মানে এই ইউরোপের যে একটা মানে জাঁকজমক বা তাদের যে একটা আধিপত্য ছিল পুরো পৃথিবীর উপরে, সেটা কমে গিয়ে দেখা গেল কি আমেরিকার দিকে বেশি ঝুঁকে গেলো। সেই দিক দিয়ে হলো কি আমেরিকা শক্তিশালী দেশ হয়ে গেল, এবং মানে সেই তুলনায় ইউরোপ একটু কম শক্তিশালী হয়ে গেল। যেমন এখনকার সময় আমরা কিন্তু আমেরিকাকে বেশি শক্তিশালী দেখছি, 1 নম্বর দেশ তারা, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু সেটা ছিল না। তখন কিন্তু ইউরোপে বেশি শক্তিশালী ছিল।
তো তখন হয়েছে কি, হঠাৎ করে যে একটা খারাপ অবস্থা হয়েছিল, তখন আসলে কি হয়েছিল, দুর্বল সবল অত্যাচার, এই বইতে কাহিনী এসেছে যে এই যে মানে ইঁদুরের যে আক্রমণ করছে, সেখান থেকে কিভাবে মুক্তি পাবে বা কিভাবে তারা এটার প্রতিকার করবে, বা এত এত মানুষ যে মানে অসুস্থ হয়ে পড়ছে, তাদেরকে চিকিৎসা, তাদের চিকিৎসা ঠিক মতো হচ্ছে না, মানে অনেক রকমের অব্যবস্থাপনা এবং অনেক রকম মানে সমস্যা দেখানো হয়েছে। আর যে জিনিসটা সবচেয়ে বড় যে জিনিসটা কাহিনী, সেটা হচ্ছে ইঁদুর। অ্যাকচুয়ালি আমরা ইঁদুর দেখলে কিন্তু ভয় পাই, মানে ইঁদুরটাকে কিন্তু সাধারণ মানুষরা ভয়ই পায়, বিশেষ করে মেয়েরা। আর আমিও অনেক ভয় পাই ইঁদুর, মানে যদি ইঁদুর সামনে দৌড়ও দিতে দেখি না, ছোট ইঁদুরও যদি হয়, আমার ভয় লেগে ওঠে। কারণ ইঁদুররা হয় কি, এখন হঠাৎ করে যদি শরীরের উপরে বসে ওইসব যদি পড়ে, তাহলে তো অবশ্যই ভয় লাগবে, কারণ লাফাইতে লাফাইতে আসতেও পারে, সেটা তো আমরা বলতে পারি না। আর সবচেয়ে বড় কথা যে ইঁদুর দিয়ে আসলে আমার মনে হয় না তারা কোনো ভালো কাজে আসে, তারা আসলে ক্ষতি করে, মানুষের ফসল খায়, খাবার নষ্ট করে, জিনিসপত্র কেটে কুটি কুটি করে, মানে ভালো কোনো তাদের কোনো ভালো উপকারিতা আমি দেখি না ইঁদুরের। তো আর যদি যখন মারা যায়, তখন যে বাজে একটা গন্ধ বের হয়, মানে মাঝে মাঝে তেমন হয় যে অনেক জায়গায় ইঁদুর মরে পচে বাজে গন্ধ বের হচ্ছে, এমন হয়। তো সেই ইঁদুর যদি বিশাল বড় হয়ে যায়, হ্যাঁ, যেটা কোনো উপকারই করে না বরঞ্চ অপকারই করে, তাহলে কেমন হবে? এবং যে বললাম না, দুর্বলের উপর সবলের অত্যাচার, ক্ষমতা বেশি থাকলে কিন্তু মানুষ সেটা, মানে মানুষ কেন, যে কোনো প্রাণী সেটার কিন্তু প্রয়োগ করবেই। আমি যেমন বলি যে মানুষই, মানে ক্ষমতাবান যারা, তারা কিন্তু দুর্বলের উপর একটা প্রভাব বিস্তার করতে চায় বা আধিপত্য, বা তারা তাদের ক্ষমতা দেখায়। তো সেম ইঁদুররাও কিন্তু করেছে। তারা যখন সাইজে বড় হয়ে গেছে, তখন তারা পশু পাখি মানুষ পর্যন্ত ছাড়ছে না, আক্রমণ করছে, এবং তারা আবার এক দল হয়ে আক্রমণ করছে, মানে দল বেদল। এখন একটা দলের মধ্যে এত এত কালো ইঁদুর, এগুলি বিশাল বড় সাইজের, সেগুলি থেকে কিভাবে বাঁচবেন? এটা মানুষের পক্ষে তো সম্ভব না, কারণ ইঁদুর কিন্তু ভয়ঙ্কর। এখন হয়তো সাইজে ছোট দেখে আমরা বুঝি না, হ্যাঁ, আমরা হয়তো ইঁদুর দেখে তো লাঠি নিয়ে আমরা তাড়া করি, ঠিক না? স্বাভাবিক। ছোট সাইজের, বড় সাইজের গুলি কি এত সহজ নাকি যে তাড়া করে আমরা ভাগাই দেবো, বা ভয় লাগাটাই স্বাভাবিক। আর এখানে যে মানে সিনেমাটার কথা বলা হচ্ছে যে এটার মানে এটার কাহিনী আলোকে যে একটা সিনেমা নির্মাণ করা হয়েছিল, ডেডলি আইস, সেটা নাকি 1982 সালে, অনেক আগের সিনেমা। মানে তখন আমার জন্ম কিভাবে হবে, আমার বাবা মার বিয়েই হয়নি তখন। তো তখনকার সময় এই মুভি বের হয়েছিল, তো আমি না এই সিনেমাটা দেখিনি। তবে ইউটিউবে, হ্যাঁ, এই সিনেমার না কিছু ক্লিপস রয়েছে, ওই ক্লিপসগুলো আমি দেখেছি, ভালো মতো দেখিনি, তারপরে কিছু কিছু দেখেছি, ভয়ঙ্কর লেগেছে সেটাই। আর আমার মনে হয় ওটা নিয়ে যদি এখন কোনো মুভি বানানো হয়, তাহলে এখন তো স্পেশাল ইফেক্ট অনেক উন্নত হয়েছে, এখন আরো বেশি ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, এটার পরে যে আরো 3টা, মানে এইটারই মানে সিরিয়ালে আরো 3টা বই বের হয়েছে, কিন্তু আমি জানি না যে পরে বইগুলি অনুবাদ করা হয়েছে নাকি। হ্যাঁ, কিন্তু অনুবাদ করা হয়ে থাকলে আমি অবশ্যই পড়বো, কারণ কাহিনীটা এমন জায়গায় এসে শেষ হয়েছে, মানে মানে শেষ হয়নি অ্যাকচুয়ালি, ওটা বাকিই ছিল। যে পরবর্তীতে কি হলো, একটা শেষে দিয়ে যেমন একটা কাহিনী মানে এসেছে ইঁদুর, মানে ওগুলি মানে এমন একটা জিনিস হয়েছিল যে হ্যাঁ, ওই ইঁদুরগুলিকে সব মেরে ফেলেছে, কিন্তু আসলে কিন্তু না, কোনো একটা জায়গায় কিন্তু আসলেই মানে আছে, মানে এখন মেন যে খারাপ জিনিসটা ইঁদুরটা, বা যে কারণে হচ্ছিল, কি কারণে হচ্ছিল, হ্যাঁ, সেটা আসলে এখানে অতটা খোলাখুলি ভাবে বলা হয়নি, যে কারণে আমি সায়েন্স ফিকশনও বলেছি কাহিনীটাকে। তো ওই জিনিসটা আর কি, মানে পরে হয়তো যেই ইঁদুর বেঁচে ছিল, মানে মেন যে ভিলেন সব মরেনি, যেখান থেকে আসলে জন্ম হচ্ছিল, তো সেটা দেখা গেছে যে সেটা রয়ে গেছে, সেটা এখনো শেষ হয়নি। তার মানে কি, আক্রমণ আবারও হবে, আবারও কিছু হবে। এবং এখানে এটাও দেখানো হয়েছে যে আক্রমণ যখন প্রথমে অল্পভাবে শুরু ছিল, পরে আস্তে আস্তে বাড়ছে, মানে বেড়েই যাচ্ছে ইঁদুর কিভাবে এত বাড়ছিল, সেটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। তো এরকম মানে 1974 সালে এই কাহিনী প্রকাশিত হয়েছে। তা ওই সময়ের এরকম নৃশংস যে কাহিনী, যেমন রক্তাক্ত দৃশ্য বা নৃশংসতা বর্ণনা রয়েছে, অ্যাকচুয়ালি ওই সময় কিন্তু এই ধরনের কাহিনী আমার মনে হয় যতটা লেখা হতো না, যে কারণে আমি বললাম না যে তখনকার মানে যেটা জিনিসটা বললাম যে একটা নতুন মাত্রা যোগ করেছিল ব্রিটিশ সাহিত্যে, ওই জিনিসটা আর কি হয়েছিল। কারণ একটু অন্যরকম টাইপের কাহিনী, এবং একটা হরর কাহিনীর সাথে কিভাবে যে একটা মানে সামাজিক অব্যবস্থাপনা বা দুর্বলের উপর যে সবলের অত্যাচারটা, হ্যাঁ, বা একটা যে মানে গরিব শ্রেণী যেটা শোষক শ্রেণী যে কিভাবে শাসন করে, বা কিরকম যেটা সমস্যা হয়, মানে এই জিনিসটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। আসলে মানে লেখক নিজেও কিন্তু ছোটবেলা অনেক কষ্ট করেছেন, সে যে কারণে হয়তো উনি জিনিসটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। কিন্তু উনি কি করেছেন, সুন্দর করে একটা হরর লেখার মধ্যে ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছেন। মানে এখানে যেমন আমরা হরর ব্যাপারটা তো আছেই, পুরোপুরি হরর একটা কাহিনী, যে ইঁদুরের ব্যাপারটা নিয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার, যে ইঁদুর মানুষ খেয়ে ফেলছে, ভাই ভাই অনেক ভয়ঙ্কর, ভাবলেই ভয় লাগে যে ইঁদুর আক্রমণ করছে। ছোট ইঁদুর দেখলে ভয় লাগে, সেখানে বড় বড় ইঁদুর আক্রমণ করলে আপনার ঘৃণা তো, ইঁদুর দেখলে actually ঘৃণা লাগে বেশি, ঘৃণা থেকে তখন ভয়টাও বেশি লাগবে, হ্যাঁ, স্বাভাবিক, কারণ আক্রমণ করছে। হ্যাঁ, তো সেখানে আবার মানে সেটার সাথে সে সামাজিক একটা অবক্ষয়, যে অবহেলিত অংশ বা সমাজের অবস্থানা, এগুলি যে সে নিয়ে এসেছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, যে একটার মধ্যে আরেকটা। এবং হ্যাঁ, তখন কিন্তু ইংল্যান্ড চেঞ্জ হচ্ছে,
1974 সালে অবশ্য অনেক দেরিতে, কারণ আমি যতদূর জানি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো 1945 সালে হয়েছিল সম্ভবত, এবং এরপরে কিন্তু 2 বছর পরে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল। যে বললাম না, ইউরোপ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছিল, সেই জন্যই হয়তো। তো তারপরে এখন লেখক ওই জিনিসটা আসলে ওই সময়কার জিনিসটা আর কি পাঠকদের সামনে তুলে ধরতে চেয়েছেন, যে কিভাবে আসলে ইউরোপ শহরটা, লন্ডন শহরটা কিভাবে চেঞ্জ হয়ে গেল আস্তে আস্তে করে। এবং আমার কাছে খুব ভালো লেগেছে। মুভিটা আমি দেখিনি, আমার ইচ্ছা আছে যে মুভিটা যদি আমি পারি তাহলে আমি দেখবো। ক্লিপস তো দেখেছি, এবং ক্লিপসগুলো দেখে আমার আসলে আগ্রহ হয়েছে। এবং এই বইগুলোর যে পরে যে সিরিয়ালগুলি, সেগুলি যদি অনুবাদ হয় তাহলে সেটা তো আমি অবশ্যই পড়বো। এখনো কেউ অনুবাদ করছে না কেন জানি না, কিন্তু আমার কাছে কিন্তু বইটা অনেক ভালো লেগেছে। এবং যারা একটু অন্যরকম হরর কাহিনী পড়তে পছন্দ করেন, আমি মনে করি তাদের কাছে এই বইটা অনেক ভালো লাগবে। আর বইটার প্রকাশনের কথা যদি বলি, অনির্বাণ প্রকাশনীর বই। অ্যাকচুয়ালি কিছু কিছু প্রকাশনী বই মানে আমার কমই পড়া হয়, এমন না যে প্রকাশনী ওয়াইজ কিন্তু আমি যে বই পছন্দ করি সেটা কিন্তু না। আমার কাছে আসলে যে বইয়ের কাহিনী ভালো লাগে, হ্যাঁ, যে বই রিভিউ ভালো পাই, সেই বই কিনি। সেভাবে আমি কিন্তু অ্যাকচুয়ালি যদি প্রকাশনী ওয়াইজ বলি, তাহলে কিন্তু আমি মূলত সেবা প্রকাশনী, বাতিঘর এবং চিরকুটের খুবই ফ্যান। বর্তমান সময়ে আমি চিরকুটের অনেক ফ্যান, যেটা আমি সবসময় বলি। আর এমনিতে সেবা এবং বাতিঘরের বই আমার খুব ভালো লাগে, হ্যাঁ। কিন্তু অনির্বাণ প্রকাশনী তো ওটা হয় কি, আমি যে ধরনের বই পছন্দ করি ওই ধরনের বইগুলো অ্যাকচুয়ালি ওই ওই প্রকাশনীগুলি থেকে বেশি বের হয়। যে কারণে দেখা গেছে কি, ওই প্রকাশনীগুলির বই আমি বেশি পড়ি, মানে আমার জনরাগুলি আসলে আমার পছন্দের থাকে, সেই জন্য। তো এটা তো আমার ভালো লেগেছে, কারণ এটা হরর। আমি তো হরর তো আমার ফেভারিট, জন্য আমি আগেই বলেছি সায়েন্স ফিকশন আমার ভালো লাগে। তো এই জন্য আমি এই বইটা নিয়েছি। এখন প্রকাশন অনির্বাণ তো কি হয়েছে, কাহিনী তো আমার ভালো লেগেছে। তো এখানে বইয়ের পেজ, হ্যাঁ বইটা ভালোই আছে, আমি বলবো সুন্দর। এবং আমার কাছে এটার প্রচারটা ভালো লেগেছে। কি ভয়ঙ্কর! এরকম একটা ইঁদুর সামনে আসলে আর আমার মানে কি বলবো ভাই, স্বপ্ন দেখলে তো ভয় শেষ হয়ে যাবো, আর সামনাসামনি আসলে কি অবস্থা হবে, মারাই যাবো মনে হয়। কিরকম ভয়ঙ্কর, লাল চোখ আবার কিরকম করে রয়েছে, ছি। জেরি ক্যাটই সরি, জেরি ক্যাট বলে টম ক্যাট, জেরি র্যাটই সুন্দর আসলে। হ্যাঁ, এটা বিশ্ব আমার সুন্দর একটা জিনিস লেগেছে, দ্য র্যাটস। দেখুন উপরে, লেখাটার উপরে আবার একটা ছোট্ট ইঁদুর, আবার পিছে এই যে ইঁদুর আর ইঁদুর, ইঁদুরের দল আক্রমণ করছে, কি অবস্থা! একটু ভাবুন তো, হ্যাঁ, এই যে আপনার এই শহরের মধ্যে আপনি হয়তো বাসাতেই বসে রয়েছেন, হঠাৎ করে দেখলেন রাস্তা দিয়ে সারি সারি ইঁদুর, বিশাল সাইজের ইঁদুর যাচ্ছে এবং দেওয়াল বেয়ে বেয়ে সেগুলো উঠছে। মানে বিদেশি মুভিগুলোতে তো এগুলিই বেশি দেখায়। দ্য ডেডলি, মানে ডেডলি যে কি দেখানো হচ্ছে সেটা তো আমি জানি না, আমি তো বললামই যে আমি ক্লিপস দেখেছি কয়েকটা। মানে যেটা বললাম, ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর লাগবে, মানে নিজে ভাবতেই ভয় লাগছে। আমি তো এমনিতে আমার ইঁদুর ভয় লাগে, সেজন্য এটা ভেবে আমি আরো বেশি ভয় পাচ্ছি। তো হ্যাঁ, বইটার প্রোডাকশন সুন্দর আছে এবং বানান ভুল আছে মোটামুটি, কিন্তু এমনিতে অ্যাজ ভালো। লুৎফুল কায়সারের অনুবাদ কিন্তু সবসময় ভালো, এবং উনি হরর বই বেশি অনুবাদ করেন। এবং ওনার বইগুলির আমি মনে করি যে হরর বইয়ের অনুবাদগুলো খুব দারুণ করেন, আমার কাছে অনেক ভালো লাগে। তো এই বইটা আপনারা পড়তে পারেন। আমি বলবো যে বইটা অ্যাকচুয়ালি অন্যরকম হরর কাহিনী, কারণ হরর কাহিনীর পাশাপাশি বললাম না যে সমাজের অবহেলিত অংশ, তারপর সামাজিক অব্যবস্থাপনা, দুর্বলের উপর সবল অত্যাচার, বা বদলে যাওয়া আস্তে আস্তে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আস্তে আস্তে যে ইউরোপ বদলে যাচ্ছিল, মানে এইসব জিনিস কিন্তু উঠে এসেছে, যে কারণে আমার কাছে বইটা ভালো লেগেছে। এবং বইয়ের যে মূল চরিত্র, সে যে মানে তার ছাত্রর জন্য, তার যে মানে সে যে কিরকম ভাবে মানে সে একটা মানে পদক্ষেপ নিয়েছিল, সাহসী পদক্ষেপ, যে না আমি ইঁদুরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবোই, কেন এগুলি কেন সহ্য করবো, যে কেন ইঁদুররা সব মানুষকে মেরে ফেলছে, এটা তো অবশ্যই মানার মতো না। যে কারণে ওই জিনিসটা মানে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং কাহিনীটা বললাম না, শেষের দিকে গিয়ে শেষ হয়নি, তো আমার খুব ইন্টারেস্ট রয়েছে যে পরবর্তীতে কি হয়। অবশ্যই আমি পরবর্তী বইগুলো পড়বো, যখনই পাবো, মানে অনুবাদ হলে আমি পড়বো। আর হ্যাঁ, এই বইটা অবশ্যই আপনারা পড়ে দেখবেন, যারা একটু অন্যরকম হরর বই পড়তে চান, বা সায়েন্স ফিকশন পড়তে চান, বা একটু অন্যরকম টাইপের বই, যেটা আমি বলবো যে আর বিশেষ করে ওই সময়কার তুলনায় আমি বলবো অনেক ভালো মানের একটা বই। তো এরকম বই যারা পড়তে চান তারা কিন্তু এই বইটা অবশ্যই পড়তে পারেন, দারুণ একটা বই। তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে। আর আমি অনেক ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য চেষ্টা করব। চেষ্টা তো করি, যদিও হয়তো একঘেয়ে হয়ে যাচ্ছে, কারণ আসলে আমি এটাতে বেশি সময় দিতে পারছি না, আমি আগেও বলেছি। কারণ বিজনেসের কাজ, সংসার এবং সবকিছু সামলিয়ে আসলে বই পড়ারই টাইম পাইনি। এবং বই এমন একটা জিনিস আমি দেখেছি, যখন আমার মন ভালো থাকে না, বা অন্যদিকে যদি আমি মানে একটু মনোযোগটা থাকে, তখন হয় কি, আমি মন ডিস্ট্রাক্ট থাকলে না, আমার মন বিক্ষিপ্ত থাকলে আমি বইয়ে না মন বসাতে পারি না। এবং যদি আমি ভালো মতো মন বসিয়ে নাই পড়ি, তাহলে আমি কি বুঝবো? আর যদি আমি ঠিক মতো না বুঝি, তাহলে আপনাদেরকে বা আমি কিভাবে রিভিউ দিব?
তাই আমার একটু সময় লাগে আসলে এখন, কারণ বই পড়ার সময় আমি কম পাই। মাঝে মাঝে এমন হয়ে গেছে যে এক সপ্তাহ পর্যন্ত দেখা গেছে বইটা ছুঁয়েও দেখতে পাইনি, এমনও সময় গেছে। তো আমার আগে তো আসলে আমি অনেক বই পড়তাম, এখনো পড়ার চেষ্টা করি, মানে চেষ্টা করি যে আমি ব্যস্ততাও বেশি থাকলে হয়তো হয় না, কিন্তু এমনিতে কিন্তু আমি সবসময় চেষ্টা করি কয়েক পৃষ্ঠা হলেও আমি বইটা পড়ি। হ্যাঁ, তো মনোযোগটা ধরে রাখতে একটু কষ্ট, এই জন্য আমি টান টান মানে উত্তেজনাপূর্ণ বই বেশি পড়ার চেষ্টা করি যাতে ভালো লাগে আমার কাছে। মানে ভালো লাগলে তখন হয় কি মানে পড়ার আগ্রহটা জেগে থাকে। আর হ্যাঁ, তারপরে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করছি, কারণ বই পড়ে তারপর আবার রিভিউ লিখতে গেলে রিভিউ লেখাটা আসলে অনেক মানে চিন্তা ভাবনা করে গুছিয়ে লিখতে হয়। তো মন মানে অন্য কাজে মানে ব্যস্ত থাকলে বা একটু বিক্ষিপ্ত থাকলে হয় কি সেটা দেখাও হয়ে ওঠে না, সেটা লিখতে গেলেও সমস্যা হয়, যে কারণে হয়তো একটু লেট হয়, এবং আমি এই জন্য হয়তো এখন ভিডিওগুলি একটু লেট লেট আমার আসছে। তারপর কিন্তু আমি চেষ্টা করছি। আপনারা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যে আমি মানে এমন গ্যাপ দেওয়ার পরেও আপনারা আমার ভিডিওগুলো দেখছেন এবং কমেন্টও করেন, যে কারণে আমার অনেক ভালো লাগে যে আপনারা আসলে আমাকে সাপোর্ট দিচ্ছেন বলে কিন্তু আমি এত ব্যস্ততার মধ্যেও এই রিভিউটা দিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি ফিরে আসব নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। তো যতদিন পর্যন্ত আমি ফিরে না আসি ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।